আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ডোডো, তোর বাপকে আমি ছাড়বো না, সুদে আসলে শোধ তুলবো, তুই দেখিস। মালেকা বেগম এসে ওকে দিয়ে বললেন, হ্যাঁ রে, তোর আব্বা বলছে চলে যাওয়ার জন্য, আমরা যাই তাহলে। তিথি লাফ দিয়ে উঠে পড়ল। কেন চলে যাবে? কেন? তুষার থাকতে চাচ্ছে না। কোথাও যাবে না, গেলে আর আসবে না। আমার মাথা আর খারাপ করো না আম্মা, যাও। তোর ফুফু শাশুড়িকে দরজা বন্ধ করে আটকে রাখতে হয়েছে। ওসব কথা বাদ দাও, তোমার শরীর খারাপ লাগলে ডোডোর পাশে শুয়ে থাকো, আব্বা আমার শ্বশুরের ঘরে থাকবে, তুষারের ব্যবস্থা আমি করব। মালেকা বেগম সংকোচের সাথে জানতে চাইলেন, জামাই আসবে না? না না, আসবে না, ও এই ঘরে আসবে না আর। মালেকা বেগম বিছানায় উঠে বসলেন, ডোডোকে বুকে টেনে জড়িয়ে ধরে শুয়ে পড়ে পড়ল। তোর বড় ফুফু, ছোট ফুফু শাশুড়ি ভালো মানুষ, মাঝখান থেকে এটা বেশি কচুটেগিরি করছে। কেন করছে সেটাও বুঝতে পারছি না আমি। করুককে, ওসব কানে তুলি না আমি। ওর মেয়ে সংসার করতে পারেনি, এটা ওর কপালের দোষ। আমার নাকি, তোমার জামাইয়েরও না। ওর মেয়েই তার ভাইপোকে ছেড়ে চলে গেছে, কেউ ওকে তাড়ায়নি। তারপরও সাবধানে থাকিস। সাবধানে না থাকলে ডোডোর আব্বাকে নিয়ে যাবে বলছো? মালেকা বেগম বলল, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারিস না? ছেলেদের মাথা ঘুরতে বেশি সময় লাগে না। তোর জামাই যেমন ফুফু বক্ত, কিছু বললো না, দেখলিই তো, ছাড় দিবি না একদম। তিথি চুপ করে রইল। মালেকা বেগমের পাশে শুয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই আম্মা। এখানে যা অবস্থা দেখছি, জামাই তোর হয়ে কথা না বললে তো সমস্যা। মা মেয়ের কথার ফাঁকে হঠাৎ নিজস্ব গতিতে হেঁটে ঘরে ঢুকে পড়ে আসলান। মালেকা বেগমকে দেখে কপালের এক পাশ চুলকে বলল, ও আপনি থাকুন, আমি ছাদে যাচ্ছি। মালেকা বেগম দ্রুত উঠে পড়লেন, বললেন, না না, আমি চলে যাচ্ছি, যেও না, তোমার শরীর খারাপ। আজলান তিথির দিকে একটুখানি তাকিয়ে বলল, না আমি আছি, আপনি থাকুন। সে বেরিয়ে গেল। তিথি মৃদু হেসে বলল, শাশুড়িকে আজ ডরাইছে আম্মা, তুমি ফাটিয়ে দিয়েছো। ফাজলামি করিস না তিথি, আমি যাচ্ছি, যা ডেকে নিয়ে আয়। মাথা খারাপ হয়নি আমার, ওর বোরের গায়ে হলুদে নেচে আসুক, আমি আর বাচ্চা ঘুমাই। এই ডোডো, তুই ভুস ভুস করে ঘুমাচ্ছিস কেন বেয়াদব? ওঠ। আহা, ডাকিস না, ঘুমাক। তিথি ডোডোর গালে গাল চেপে ধরে বলল, কত জোরে মারছি আম্মা, বড় হয়ে জানতে পারলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মালেকা বেগম বললেন, ফালতু কথা সব সময় তোর মুখে, সর, আমি যাই। মালেকা বেগম চলে গেলেন। তিথি ওনার পিছু পিছু ছাদে চলে এলো। আইজার বান্ধবী আর কাজিনরা মিলে নাচানাচি করছে। তিথিকে একমাত্র সবাই হইচই করে উঠে বলল, তিথি ভাবি চলে এসেছে, ভাবি চলে এসো। আমাদের একটাই ভাবি, তিথি বলল। আমার বাচ্চা ঘুমোচ্ছে। ওর কথা না শুনে সবাই তাকে টেনে নিয়ে গেল। লুঙ্গি ডান্স গানে নাচানাচি চলছে। তিথির তাদের মাঝখানে পড়ে ফেসে গেল। সবার ফাঁকে সেও নেচে নিয়েছে। এত নাচানাচির ভিড়ে না নেচে থাকা যায় নাকি? ঘাম ছুটে গেল নাচানাচি করতে গিয়ে। টিস্যু দিয়ে ঘাম মুছে আম্বিয়া বেগমের পাশে বসতে যাবে, তখনই দেখলো বুকে হাত ভাঁজ করে আজলান শেখ দাঁড়িয়ে আছে। এতক্ষণ নাচানাচি দেখছিল, তিথির দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। তিথির হঠাৎ করে লজ্জা লাগলো। তাকানো দেখে মনে হচ্ছে এই প্রথম বউকে দেখছে। যত সব ঢং। আইজা আর তার বান্ধবীরা কালা চশমা গানে নাচছে। আইজা তিথিকে কালো চশমা পরিয়ে দিয়ে টেনে নিয়ে গেল। তা দেখে আম্বিয়া বেগম আজলানের দিকে কোনা চোখে এক পলক তাকালো। এত শান্তভাবে দাঁড়িয়েছে দেখে উনি অবাক হয়েছেন। বউ এমন তেরিং বিরিং নেচে চলেছে আর সে কিছু বলছে না। আফতাব শেখ হাততালি দিয়ে বললেন, বৌমা, তোমার বরকেও নিয়ে যাও, জীবনে মিষ্টি জিনিসটার সাথে একটু সাক্ষাৎ হওয়া দরকার। আরে গড়ে গড়ে মুখেরতে কালা কালা চশমা। আম্বিয়া বেগম ফিক করে হেসে উঠলেন। পাশ থেকে বড় ফুফু বললেন, আজলানের চেহারাটা দেখছো? আম্বিয়া বেগম বললেন, বউকে যখন তেল মারছে চলে যাবে বলে ভয় পাইছে। ভয়ও পায় আজকাল। ও যেমন বউ, ভয় পাবে না? কে বলবে এই মেয়ে কিছুক্ষণ কেঁদে কেটে একসা করেছে? তিথি নাচানাচিতে এত ব্যস্ত হয়ে গেল আজলানকে সেটাই ভুলে গেল।
তিথির গলা শুকিয়ে এসেছে। সে পানি খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেখলো আজলানের কোলে ডোডো গোল গোল করে তাকিয়ে নাচ দেখছে। মাকে দেখে হাত দুটো মাথার উপর তুলে দিয়ে সে উপরে লাফ দিয়ে উঠল। তিথি এসে পড়ল। ঘুম শেষ? ডোডো তার মাথায় তুলে দিয়ে সানগ্লাস কেড়ে নিতে হাত বাড়ালো। তিথি তাকে কোলে টেনে নিয়ে দুগালে টাপুস টুপুস চুমু খেয়ে নিয়ে চলে গেল। ডোডো লাফাচ্ছে তার কোলে। আয়জা তাকে দেখে হাসতে লাগলো। গান বন্ধ হওয়ার সাথে সাথে ডোডো চমকে উঠে চারপাশে তাকালো। তিথি বলল, শেষ, গান শেষ। ডোডো গোল গোল চোখে তাকিয়ে থাকলো। আম্বিয়া বেগম এসে বললেন, হয়েছে, এবার ঘরে যা, আজলান ঝিমাচ্ছে। তিথি দেখলো ঘুম পাওয়ায় আজলানের চোখ দুটো লালচে হয়ে গেছে। বোনের বিয়ে বলেই হয়তো এই প্রথম হাসি তামাশার মাঝে সে এখনো দাঁড়িয়ে আছে। কোনো কালেই তার এসব পছন্দ না, তার উপর বউটাও এরকম। এখন নিজের পছন্দের বাইরে গিয়েও কাজ করতে হয়। দেখা যাচ্ছে তাতেই সব শান্তি। সাউন্ড বক্সে আবারও নাচ গান বেজে উঠেছে। ডোডো আবার লাফ দিয়ে উঠল। তিথি হেসে উঠে বলল, পাজি ছেলে কোথাকার, তোর বাপ দেখ এক্ষুনি মনে হয় ঝিমিয়ে পড়ে যাবে। বুইরা ব্যাগটা একা ভয় পাচ্ছে ঘরে, চল ঘুম পাড়িয়ে আসি। আজলানের সামনে এসে সে বলল, আমি অনুষ্ঠান শেষ হওয়ার পর ঘুমাবো। আজলান কিছু বলল না। তিথি বলল, আজলান তির্যকভাবে বলল, কালা চশমা পরে নাচছিলে, কোমর দুলিয়ে, ভালোই তো লাগছিল। কোনো ভদ্র পরিবারের বউ এভাবে নাচে? এটা ভদ্র পরিবার সেটা কে বললো? যাও নাচো। 100 বার নাচবো, তোমার কি তাতে? আজলান চিড়বিড় করে উঠে বলল, এসব ভিডিও করতে দেখছো না? নিজের রাগ সে সামলাতে পারছে না। শত চেষ্টা সত্ত্বেও বেরিয়েই এলো। তিথির হাত খপ করে ধরে বলল, চলো, আর কোনো কথা নয়, যথেষ্ট নেচেছ। তিথিকে টেনে নিয়ে চলে গেল সে। আম্বিয়া বেগম আফতাব শেখের উদ্দেশ্যে বললেন, দেখলে তো, তোমাকে আমি বলেছিলাম ও পছন্দ করে না মানে করে না। ও চুপ করে ছিল বলে মনে করেছি বউকে একটু ছাড় দিয়েছে, কিন্তু ক্ষেপে আছে কে জানতো। বউ কাঁদলেও দোষ, নাচলেও দোষ, মেয়েটাকে শান্তি দিল না। মফিজ সাহেব এক কোনায় বসে ঝিমোচ্ছিলেন। তিথিকে টেনে নিয়ে যেতে দেখে চোখ দুটো ওনার বড় বড় হয়ে গেছে। তিনি বিড়বিড় করে বললেন, আমার মেয়েটারে হাসি খুশি দেখলেই গোলামের পুঁতে চলে, হারামি। আজলান তিথিকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ডোডো উল্টোপাল্টা শব্দ করে ছাদ থেকে কেন তাদের মা ছেলেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ জানাচ্ছে। আজলান তাকে বিছানায় বসিয়ে দিয়ে তিথিকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে নতুন খয়েরি রঙের নাইট ড্রেস ছুঁড়ে মেরে চলে গেল। তিথি সালোয়ার কামিজ পাল্টে গা মুছে ধুয়ে ঢিলে ঢালা নাইটিটা পরে বেরিয়ে এসে বিড়বিড়িয়ে বলল, এসব বেয়াদ্দব পোশাক পরতে বলে আবার নিজেকে ভদ্রলোক দাবি করে? ন্যূনতম হায়া শরম নেই। মানুষ বউয়ের জন্য এসব পোশাক কিনে। তিথি হাত মুখ মুছে মুখে নাইট ক্রিম মাখাতে যাচ্ছিল। আজলান চোখের উপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে। তারপর দৃঢ়বদ্ধ ঠোঁট দুটো দেখে বোঝা যাচ্ছে মেজাজ সপ্তম আসমানে। তিথি মুখ মুছড়ে লাইট নিভিয়ে এলো। ডোডো আজলানের ওপাশে শুয়েছে। মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। তিথি শুয়ে পড়লো বেশ সাবধানে। ডোডো আবারও ঘুমিয়ে পড়েছে। ডোডোর বাপও। তিথি বিড়বিড় করে বলল, আমার বাচ্চাটাকে সরিয়ে ফেলেছে। সে আজলানের উপর দিয়ে ডোডোর নিজের কাছে নিয়ে আসার জন্য হাত বাড়ানো মাত্রই আজলান তাকে এমনভাবে ছুঁড়ে মারল, সে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠা মাত্রই আজলান ধরপড়িয়ে উঠে বসল। তিথি বলল, মরে গেলাম, মরে গেলাম। আজলান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, কোথায় লেগেছে? উফ মুসিবত, কোথায় লেগেছে বলো। শেষে ধমকে উঠল সে। তিথি তার হাত ধরে পিঠের নিচে দিয়ে বলল, পিঠে। বেশি লেগেছে? খুব। দেখাও। তিথি লজ্জা পেয়ে গিয়ে বলল, ধুর, দেখাবো কিভাবে? কি এক মরার কাপড় পরছি, শুধু উপরে উঠে যাচ্ছে। আজলান বিরক্ত হয়ে বলল, তোমার লাগেনি তাই তো? তিথির উপাসে মাথা নেড়ে বলল, না। আজলানের মুখ শক্ত হয়ে উঠল। তিথি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। আজলান বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে ক্যালেন্ডারে ভাঁজ নিয়ে রোল করতে করতে বলল, তুমি নিজে ঘুমাবে নাকি ঘুমাতে দেবে? তিথি এক লাফে বিছানা থেকে নেমে গিয়ে পালঙ্কের পেছনে লুকিয়ে গিয়ে বলল, ও আল্লাহ, তুমি আমাকে মারবে নাকি এখন? আজলান ক্যালেন্ডারের রোলটা নিয়ে এগিয়ে এলো। তিথি দৌড়ে অন্য জায়গায় সরে দাঁড়ালো। বউবার দৌড় ছুট খেলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ল। আজলান শেষে বিছানায় বসে দুহাত পেছনে ঠেলে ভর নিয়ন্ত্রণ করে তিথির দিকে তাকিয়ে বলল, তোমার চোখে ঘুম নেই মেহবুব? তিথি ধীর পায়ে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলল, ওটা ফেলে দাও, ঘুমিয়ে পড়বো এখন। আজলান রোলটা ফেলে দিল। আর ঠিক তখনই তিথি তার কোলে এসে চেপে বসে পড়ল। তার কণ্ঠে মিষ্টি অনুরোধ, চলো ঘুমিয়ে পড়ি।
আজলানকে ধাক্কা দিতে গিয়ে নিচেই হঠাৎ শক্ত দুহাতের মধ্যে বন্দী হয়ে গেল তিথি। মুহূর্তের মধ্যে আজলান তাকে কাছে টেনে নিলে এবং তার ক্রুব্ধ দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা জ্বালাময় আবেগ প্রকাশ পেল গলার ভাঁজে পড়া কঠিন আগ্রাসী চুম্বনগুলোতে। এই চুম্বনগুলো যেন আজলানের ভেতরে জমে থাকা ক্ষোভ আর ক্রোধের বহিঃপ্রকাশ। আজলানের আগ্রাসী চুম্বন থেকে কিছুটা মুক্তি পেয়ে তিথি শ্বাস নিতে নিতে বলে উঠল, ও আল্লাহ রে, ডোডো দেখলে দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। কি নির্লজ্জ মা বাপ তার! ছি ছি ছি। আয়েজা গায়ে হলুদের শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। তিথি তার ঘরে এসে দেখল সে ঘুম, শুধু চুলগুলো খুলেছে, মুখের সাজগোজ এখনো রয়ে গেছে। সে আয়েজার গায়ে হাত দিয়ে ধীরে ধীরে ডাকলো। ডোডো মায়ের দেখা দেখি ফুপির গায়ে হাত রেখে ছাকালো। তিথি আয়েজার গায়ের উপর তাকে শুয়ে দিয়ে বলল, তুই ডেকে দে ডোডো, আমার অনেক কাজ করে আছে। ডোডো আয়েজার গাল কামড়ে ধরল, চুল টেনে ধরল। আয়েজা আর্তস্বরে বলল, সকাল সকাল কি শুরু করেছ আব্বা? ডোডো তার চুল শক্ত করে ধরল। আয়েজা বলল, আমি চলে যাব আজ, তবুও মারে। ডোডো আবল তাবল কি যেন বকতে লাগলো। আম্বিয়া বেগম এসে দেখলো ফুফু ভাইপোর আদর মহব্বত দেয়া নেয়া চলছে। তিনি বললেন, উঠে পড়ো, আর কতক্ষণ ঘুমাবে? আজ কি ঘুমানোর সময়? আশ্চর্য, আমার ভাই কি করছে? ডোডো আম্বিয়া বেগমকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে এলো। আম্বিয়া বেগম তাকে কোমরে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। তিথি রমলা চাচির সাথে রান্নাঘরে পরিষ্কারের কাজ শুরু করেছে। শাড়ির আঁচল কোমরে গুজে এক হাতে স্ক্যাবার ধরে সিঙ্কের তলা পরিষ্কার করছে। রমলা চাচি রান্নাঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে বলল, তোমার মেজো ফুফি শাশুড়ি কাল অনেক রাত অব্দি রুমের মধ্যে প্যান 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 করছিল। তিথি রান্নাঘরের কাউন্টার টপ ও অন্যান্য প্রান্তগুলো মুছতে মুছতে বলল, ধুর, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, বাদ দাও। তোমার জামাই কিছুই বলে নাই কেন? ওই রকম বেডি গুলারে কিছু বলা লাগে, নইলে এরা শুধরায় না। নিজের মেয়ের ঘর বাঁচাইতে পারে নাই, আসছে পরের মেয়ের দোষ ধরতে। নির্লজ্জ বেডি মানুষ। তিথি চুলা পরিষ্কার করছে, সে সময় আজলান রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার গায়ের খুশবু শুকিয়ে তিথি বুঝে ফেলেছে সে এসেছে। আজলানের কোলে ডোডো, সে আম্মা আম্মা ডাকছে মৃদু স্বরে। তিথি দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি চাই বাপ ছেলে? ডোডো বাবার কোলে বসে ন্যাংটো মাড়ি দেখিয়ে হাসলো, ডাকলো আম্মা আম্মা। তিথি তাকে জিভ দেখিয়ে দিল। ডোডো আরো খুশি, জিভ বের করে দেখালো। তিথি চোখ উল্টাতেই ডোডো চোখ উল্টালো। আজলান বলল, আমাদের খেতে দাও, সকাল থেকে সবাইকে ডেকে ডেকে খেতে দিচ্ছ, আমাদের খাবার কোথায়? ও খিদে দেখলে মায়ের শাড়ির আঁচল জীবচ্ছে। এত কিসের কাজ এখানে? কিসের কাজ দেখতে পাচ্ছে না? চাচি, তোমার বাবু কি খাবে জেনে নাও। রমলা চাচি বলল, বিরিয়ানি আছে, দিব বাবু? আজলান নাক তুলে বলল, বাসি খাবার খেতে হবে কেন? সকাল থেকে সবাইকে বাসি খাবার দিচ্ছ নাকি মেহবুব? আশ্চর্য, বিরিয়ানিগুলো কি ফেলে দেবো নাকি? সবাইকে মজা করে খেয়েছে, তোমার ইচ্ছে না করলো তুমি খাবে না, ব্যাস। বিয়ে বাড়িতে এত ঢং দেখার সময় নেই। ডোডোকে এসব বাসি খাবার দেবে না, খবরদার। তিথি ডোডোকে মিষ্টি খাইয়ে দিল। ডোডো মাথা নেড়ে নেড়ে খাচ্ছে। তিথি তার গালে চুমু খেয়ে বলল, তোর খিদে লাগলে তোর বাপকে খেয়ে ফেলবি, কাউকে ভয় পাবি না, বুঝেছিস? ডোডো বড় বড় চোখ করে চাইল। তিথি গালে চুমু দিতে দিতে বলল, আমার বাচ্চা আমার সব কথা বুঝে ফেলে। আজলান কড়া গলায় বলল, ওকে বাসি মিষ্টি দেবে না মেহবুব, বারবার বলবো না এক কথা। তিথি আর খাওয়ালো না। আজলান দাঁড়িয়ে থেকে ডিমের অমলেট আর ব্রেড সেকে নিল। তারপর চামচ ধুইয়ে ডোডোকে কোলে নিয়ে চলে গেল। তিথি বলল, বেড়া মানুষেরা তো ঢং। আয়েজা শাড়ি পাল্টে এসে বলল, ভাবি আমার চুলে জট পেকে গেছে, একটু ছাড়িয়ে দেবে? তেল দাও আগে, আমি আসছি কাজ সেরে। জট ছাড়িয়ে শ্যাম্পু করে ফেলবে। তার মধ্যে আম্বিয়া বেগম এসে বললেন, এই আয়জা, তোর মেঝো পুপু নাকি সকাল থেকে কিছু খায়নি, যা কিছু দিয়ায়। আয়েজা রেগে বলল, আশ্চর্য, বিয়ের দিনও আমি কাজ করব? আসছে, আমি নিয়ে আসতেছি। রমলা চাচি বিরিয়ানি নিয়ে ফেরত এসে বলল, উনি নাকি বিরিয়ানি খাবেন না, নাস্তা দিয়ে চা দাও। উনি নাকি গরম ভাত খাবেন। ভাত বসিয়ে দাও তাহলে। আম্বিয়া বেগম বললেন, ততক্ষণ বসে থাকতে পারবে কিনা জিজ্ঞেস করে আয়, নইলে আবার শুরু করবে। বিয়ে বাড়িতে যেমন মানুষের ভিড় তেমন খাওয়া দাওয়া। তিথি একটু ফাঁক পেয়ে আয়েজার চুল ছাড়তে চলে এলো। তেল দিয়ে চুল আশ্রয় দিতে দিতে হাসাহাসি
করছিল তারা গত রাতের ভিডিওগুলো দেখে। তন্মধ্যে আজলান এসে বলল, ওখানে আবার কি হয়েছে? হাইজা চমকে উঠল। তিথি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ফুপু নাকি ভাত চেয়েছে? তিথি অবজ্ঞার সুরে বলল। হ্যাঁ তো। আজলান রাগত স্বরে, না দিয়ে এখানে হাসাহাসি করছো কেন? তিথি বিছানায় চিরুনি ছুঁড়ে মেরে বেরিয়ে গেল হনহনিয়ে। রান্নাঘরে গিয়ে রমলা চাচিকে বলল, ভাত দাও নাই? এখন দিয়ে আসছি। বাপরে বাপ, যে সিক্কর দিছে, যেন তারে কেউ ভাত দিব না বলছে। আজলান বেরিয়ে গেল চুপচাপ। আম্বিয়া বেগম এসে তিথিকে দেখে বললেন, তোর আবার কি হয়েছে? মুখটা এমন করে রেখেছিস কেন? তোমার ছেলে জিজ্ঞেস করতেছে ওর মেঝো ফুপুকে ভাত দিয়েছি কিনা। কেন? আমি ভাত দেওয়ার কে? যেন আমি ভাতের পাতিলে তালা মেরে রাখছি। আম্বিয়া বেগম সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা, রাগ করিস না। আম্বিয়া বেগম ঘরে এসে আজলানকে বললেন, তোকে বলছি না তোর পুকুর হয়ে কোনো কথা বলতে বৌমাকে। আজলান অবাক স্বরে বলল, আশ্চর্য, কি বলেছি আমি? ফুপু আমাকে দেখা মাত্র বলল তোর বউ ভাত দিবে বলে কোথায় চলে গেছে। আমি বাড়িতে এতক্ষণ না খেয়ে থাকি না, তাই মেহবুবকে জিজ্ঞেস করেছি। আম্বিয়া বেগম বিরক্তিসূচক শব্দ করে বলল, ওকে কাল যা তা বলেছে, ও ভাত দিবে কেন? ওকে ভাত দেওয়ার লোক আর নাই বাড়িতে। আজলান বলল, উফ, অসহ্য। মনে হচ্ছে ছোট বাচ্চাদের ঝগড়া লেগেছে তাই কথা বলবে না একে অপরের সাথে। তোমরা মেয়েরা কি চাও আমি বুঝি না, মাথা খারাপ করে ফেলো। সে বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে বিড়বিড় করতে করতে। প্রত্যেকটি পদক্ষেপে রাগ প্রকাশ পাচ্ছে। আয়জাকে বউ সাজানো হয়েছে অত্যন্ত যত্ন করে। পরনে খয়েরি হাফ সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা আজলানের পছন্দ হয়েছে শুনে আয়জা ভীষণ খুশি। তার চুলে পরানো হয়েছে গোলাপ ফুলের মালা, গলায় ভারী সোনার হার, হাতে চুড়ি ও বালা, সিথির মাঝখানে টিকলে, মুখে সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে লাল লিপস্টিক। ডোডোকে কোলে নিয়ে বসে আছে সে। ডোডো মুখ তুলে খানিকটা হা করে তাকিয়েছে। আয়জা তার ঠোঁট আলতোভাবে ডোডোর গালে নাকে ঠোঁট ছুঁয়ে আদর করতে করতে বলল, আব্বার মন পড়বে ফুপির জন্য? ডোডো মাথা ছেঁকায়। আয়জা জিজ্ঞেস করে, কলিজা পড়বে? ডোডো আবার মাথা দোলায়। পার্লারে মেয়েগুলো হেসে বলে, কি চালাক বাবু। ডোডো একটা আঙুল তুলে আয়জার নাকের নটটা ধরতে চায়। আয়জা হাসতে হাসতে বলে, পাগল ছেলে। তিথি এসে ডোডোকে কোলে নিয়ে বলে, ডোডো চল চল, আমরা মা ছেলে বসে আগে পেট পুড়ে খেয়ে নি। সে ডোডোকে নিয়ে ঘরে চলে এলো। আজলান তাদের জন্য গরম গরম বিয়ের ভাত নিয়ে এসেছে। সাবধান করে বলল, এখানে বসে চুপচাপ খাও, ডোডোকেও খাইয়ে দাও। সবার সামনে ওকে খাওয়াবে না বেকুব। তিথি মুরগির পিস তুলে ডোডোর সামনে দিল। ডোডো দু হাতে তা ধরছিল। আজলান তিথির হাত ধরে ফেলল। আজলান হাত ধুয়ে ছোট ছোট করে মাংস ছিঁড়ে ডোডোকে খাইয়ে দিতে লাগলো। বলল, ও হাতে নিয়ে খাওয়া শিখেছে এখনো? তাছাড়া এগুলো গরম, এইভাবে খাওয়াবে? না, খাওয়াবো না এভাবে। আজলান কপাল ভাঁজ করে তাকালো। তিথি বলল, সুন্দর করে বলো। আজলানের কপালে দ্বিগুণ ভাঁজ পড়ল। তিথি বলল, বলো মেহবুব, এভাবে এভাবে খাইয়ে দিতে হয় বলো। আজলান চোখ সরিয়ে নিল বেশ ভঙ্গিমা করে, যেন সে তিথির কথা গায়ে মাখেনি। ডোডোকে খাইয়ে দিতে দিতে তিথিকে দেখিয়ে মাংসের গায়ে কামড় দিল সে। তিথি তখনই রাক্ষসে থাবায় মাংসটা কেড়ে নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলল, বুঝেছি এবার, তুমি পাম্প দিয়ে দিয়ে খেতে বসে গেছো। নো বাচ্চা ধন, তোমাকে ভাগ দেয়া যাবে না। ডোডো বল, এই স্বাদের ভাগ হবে না। তুমি আমার যত প্যারে বাপ হও না কেন। ডোডো মাথা দুলিয়ে বলল, না 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 না। তিথি অট্ট হাসিতে ফেটে পড়ল। আজলান হতাশ চোখে চেয়ে রইল। ডোডো থাবা মেরে এক মুঠ ভাত নিয়ে আজলানের দিকে বাড়িয়ে দিল। তক্ষুনি আজলান মৃদু হেসে হাত থেকে ভাতগুলো খেল। মাথা দুলিয়ে বলল, মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি ভাত খেয়ে নিয়ে বলল, ওলে বাবা, খুব মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে নিজের গালে দিল। বেশিরভাগই নিচে পড়ে গেল। তিথি গালে চড় মেরে বলল, ধুর গাধা, মাংস খা, চিংড়িটা খা, রেজালা খা। ভাত খাচ্ছিস কেন শুধু? পাগল নাকি বেটা? এই বেটা, ওই বেটা, নে মুরগির আন্ডা খা। আমার বাচ্চা হয়ে চালাক হলি না, হলি বাপের মতো। ধুর। আজলান চুপ করে মা ছেলের কাণ্ড চেয়ে রইল। সে হাসবে নাকি কাঁদবে? এই মহিলা কি কোনোদিন শুধরাবে না?
একে নিয়ে এভাবে জীবনটা পার হবে? তিথি তাকে ওভাবে তাকাতে দেখে হঠাৎ ভারী লজ্জা পেয়ে গেল। এবারটা হঠাৎ হঠাৎ এমনভাবে তাকায় যে অন্তরাত্মা কেঁপে ওঠে। আম্বিয়া বেগম ব্যস্ত পায়ে হেঁটে এসে বলল, আজলান ওরা চলে এসেছে আব্বা, চল। কি করছিস ওখানে? ওমা, আমার ভাই ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে। ডোডো হাত বাড়িয়ে ডাকলো। আম্বিয়া বেগম বললেন, আমার অনেক কাজ ভাই, পরে কোলে নেব, তুমি খাও। আজলান দাঁড়িয়ে পড়ে বলল, চলো ওরা খেয়ে নিক। হ্যাঁ চল। আম্বিয়া বেগম হঠাৎ খেয়াল করলেন আজলানের গালে ভাতের দানা লেগে আছে। তিনি ফিক করে হেসে ফেললেন। আজলান তিথির সাথে সাথে ডোডো বড় বড় চোখ করে চেয়ে রইল ওনার দিকে। আজলান বিরাস গলায় জিজ্ঞেস করল, হাসছো কেন? আম্বিয়া বেগম হাসি চাপা দিয়ে বললেন, তোর গালে ভাতের দানা লেগে আছে। তিথি গুরুতরভাবে বলল, আমাদের মা ছেলের মাঝখানে এলে এই অবস্থাই হবে। আজলান গাল মুছে নিয়ে বলল, হয়েছে, এবার চলো। বউ, ওকে খাওয়ানো শেষ হলে তাড়াতাড়ি আয়, তোকে খুঁজবে ওরা। তিথি ডোডোকে খাইয়ে নিজেও বাকিগুলো খেয়ে নিল। তারপর পেটে হাত বুলিয়ে বলল, বিয়া খাইয়া লইছি। ডোডো তার দেখা দেখি পেটে হাত দিল। তিথি হোহক করে হেসে উঠে তাকে কোলে তুলে ঘুরিয়ে সোহাগ করে বলল, একেবারে পাকনা বাচ্চা আমার। আজলান শেখের প্রোডাক্ট বহুত পাকনা। ডোডো খিকখিক করে হাসলো। আজলান এসে বলল, মেহবুব চলো, তোমাকে খুঁজছে জারিফের আম্মা। তিথি ডোডোকে নিয়ে চলে যাচ্ছিল দৌড়ে। আজলান খপ করে তার হাত ধরে টিস্যু দিয়ে মা ছেলের মুখ মুছে দিতে দিতে বলল, যত সব পাগল ছাগল নিয়ে আমি আছি মহাবিপদে, ইজ্জত সম্মান রাখবে না আমার। ডোডো তার দুঠোঁট নাচিয়ে ডাকল। আজলান তার ঠোঁট মুখ মুছে দিয়ে চুমু দিতেই ডোডো হেসে উঠল। আজলান বলল, এবার চলো। তিথি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অবুঝ বাচ্চার মতো। অভিমানী স্বরে বলল, বাচ্চাকে দিছে? বাচ্চার মায়েরটা কোথায়? আজলান তার মাথার পেছনে হাত রেখে টেনে এনে ঠোঁটে চুমু খেলো। তারপর ডোডোর দুগালে চুমু খেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে চলো এবার। তিথি তার কলার টেনে এনে বলল, আপিসর কয় কি? আমরা মা ছেলে কারোর কাছে ঋণী থাকতে পছন্দ করি না, বুঝলে? হিসাব ইকুয়াল ইকুয়াল। বলে টুপ করেই খোঁচা দাড়ির মধ্যে দুটোই গেথে চুমু দিল। ডোডো বাবার তার দুহাতে বাবার চুল ধরে টেনে এনে আজলানের গালে কামড়ে দিয়ে দুহাত উপরে তুলে জয়ধ্বনি দিয়ে বলল, ও ও। আজলান তার মেজাজ ছাড়িয়ে বলল, মা ছেলে দূর হও, আমাকে চুল আঁচড়াতে হবে, কলারে আয়রন করাতে হবে, ফালতু। আইজার বিয়ের ঝামেলা চুকে যাওয়ার পর আজলান তিথিকে খুঁজছে। আইজার বিদায় বেলায় মেয়েটা কেটে কেটে একসা করেছে। এরকম অবুঝ মেয়ে মানুষ নিয়ে সংসার করা যায়? তুমি কেন কাঁদছো? জিজ্ঞেস করতেই রেগে গিয়ে বলল, তুমি পাষাণ ভাই হতে পারো, আমি পাষাণ ভাবি নই। আমার বোন নেই, ও আমার বোন হয়ে উঠেছিল। তুমি আমাকে হাসতে বারণ করতে পারো, কাঁদতে বারণ করতে পারো না। আজলান কোনো মতে সরে পড়েছিল। এখন কোথায় গেল? আম্বিয়া বেগম তাকে এদিক ওদিক ঘুর ঘুর করতে দেখে বলল, ডোডোর মাকে খুঁজছিস নাকি? হ্যাঁ, ওই ডোডোকেও দেখতে পাচ্ছি না তাই। তোর মেজ ফুপুর ঘরে দেখলাম সবার সাথে বসে গল্পগুজব করছে। আজলান অবাক কণ্ঠে বলল, মেজ ফুপুর ঘরে? হ্যাঁ তাই তো। আজলান আর কথা না বাড়িয়ে মেজো ফুফুর ঘরে গিয়ে দেখলো তিথি ডোডোকে কোলে নিয়ে বড় ফুফুর পাশে বসে গল্প করছে। মেজো ফুফুও উপস্থিত সেখানে। কারো চেহারা দেখে মনে হচ্ছে না গতকাল এখানে যুদ্ধ চলছিল। সে আফসোসের সহিত মাথা দুলিয়ে চলে এলো ঘরে। তিথি কিছুক্ষণ পর ডোডোকে নিয়ে হাজির হলো। ডোডোকে বলল, কোমরটা ব্যথা হয়ে এলো আমার। তুই মা ছাড়া কিচ্ছু বুঝিস না ডোডো। আজলান ঘাড় ফিরিয়ে তাকায়। ডোডো তার মায়ের মুখের দিকে হা করে তাকিয়েছে। তিথি বলল, আরে বেটা, হা করে কি দেখছিস? তোর দাদা দেখে পছন্দ করে ছেলের বউ করে নিয়ে এলো। তোর বাপ এক বাচ্চার মা বানিয়ে দিল। কিছুদিন পর তুই আমাকে শাশুড়ি বানাবি। এখন আর মুখ দেখে কি করবি? তুই কি বড় হবি না? তোর আর ভাই বোন লাগবে না? আমি কি তোকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বুড়ি হয়ে যাব? আজলান থমকে উঠে বলল, ননসেন্স, ও কিছু বোঝে এসবের? ডোডো এবার আজলানের দিকে তাকিয়ে হাত ঝাপটাতে লাগলো। আজলান তাকে কোলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি এক্ষুনি ভারী শাড়ি ছাড়ো, সুতির কাপড় গায়ে দাও, ঘেমে ভূত হয়েছ। তিথি সোজা ওয়াশরুমে চলে গেল। সালোয়ার কামিজ গায়ে দিয়ে বেরিয়ে এসে বলল, আইজা চলে যাওয়ার পর
আমার একটুও ভালো লাগছে না অফিসার। ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না, চলো কোথাও বেড়াতে যাই, রাস্তায় হেঁটে আসি, মকবুল চাচার দোকান থেকে 2 প্লেট ফুচকা খেয়ে আসি, চলো। মাথা খারাপ, কোথাও যেতে পারবো না। আইজাকে দেখতে যেতে হবে। আমাকেও নিয়ে চলো। তুমি কাল যেও। ডোডো ঘুমিয়ে পড়ে আজলান তাকে শুয়ে দিল। গালে কয়েকটা চুমু খেয়ে বলল, মেহবুব শোনো। তিথি দৌড়ে এলো। আজলান বলল, এবার শুয়ে পড়ো ওর পাশে। তিথি শুয়ে পড়ল। আজলান মা ছেলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলল, এবার ঘুমাও। আচ্ছা। সে চোখ বুঝল। আজলান ঘরের আলো নিভিয়ে দিয়ে বাইরে চলে গেল। বাড়িটা সত্যিই নীরব হয়ে গেছে। আফতাব শেখ জানালেন, আজ আর ওই বাড়ি যাচ্ছি না। কাল সকালে তুমি তোমার বউ নিয়ে বোনের শ্বশুর বাড়িতে যাবে। চিরকাল আপনার কথাই মানতে হয়েছে। এজন্যই তুমি ভালো একটা বউ পেয়েছো। তা অবশ্য মানতে হবে। জীবনে যাই করো, এই মেয়েকে কখনো হেয় করে কথা বলবে না। সে সব বোঝে, বুঝেও না বোঝার ভান করে অপর মানুষটিকে এই যাচাই করার জন্য। আজলান বাইরে বেরিয়ে গেল। ঘন্টাখানেক বাইরে হাঁটাহাঁটি করে ঘরে এসে তিথিকে চুপিসারে ডেকে বলল, মেহবুব চলো বাইরে যাই। তিথি ঘুম থেকে উঠে তার এমন আহ্লাদেপনা দেখে বলল, ঢঙের কথা বলার সময় পাইনি, রাত কটা দেখেছো? আজলান তাকে জোর করে তুলে দিল, বলল, ডোডো ঘুম থেকে ওঠার আগেই চলে আসবো। না বাবু, আমি আমার বাচ্চাকে ফেলে কোথাও যাব না। তিথি খুশি হয়ে বিছানা থেকে নামলো, বলল, শাড়ি পরবো? ওই আকাশি রঙেরটা পরো। ওটা পরলে আমাকে কালো লাগে। আজলান একটু রেগে বলল, রাতের আধারে সবাই কালো, চুপচাপ পড়ো, ডোডো উঠে যাবে। ওকেও একটা পাঞ্জাবি পরিয়ে দিব? দরকার নেই। তিথি শাড়ি পরতে লাগলো। কুচি ধরতে ধরতে বলল, একটু সাহায্য করো। আজলান বিরক্ত হয়ে এগিয়ে গেল। শাড়ির কুচি ধরতে ধরতে বলল, একটা শাড়িও পরতে জানো না তুমি? আজলান এতে কিছুটা চমকালো, কিন্তু অত মাথা ঘামালো না। তিথি শাড়ি পরা শেষ করে মাথায় সাদা মালা পরতে ডোডো কেঁদে উঠল। তিথি ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে বলল, আজলান দাঁত চিবিয়ে বলল, হোয়াট ইজ গুলু মিয়া? তিথি ফিক করে হেসে ডোডোর গালে চুমু খেতে খেতে বলল, আজলান আরো রেগে গেল। তিথি হাসলো। তিথি লিপস্টিক দেখিয়ে দিল। আজলান তার কথা মতো লিপস্টিক নিয়ে এসে ঠোঁটে পরিয়ে দিতে দিতে বলল, আহা, নড়চড় করো না তো। তিথির ঠোঁট একে অপরের সাথে লাগিয়ে পাহ পা শব্দ করে ডোডোর গালে চুমু দিতেই লিপস্টিকের দাগ বসে গেল। আজলান চাপা সরে হিস শিশিয়ে বলে উঠল, এটা কি করলে? তিথি ফিক করে হেসে বলল, আচ্ছা, ওকে রেখে দাও, চলো। না, ওকে রেখে যাব না, আমার বাচ্চা ভয় পেয়ে কেঁদে উঠবে। আজলান ডোডোকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে দুপাশে বালিশ রেখে বলল, চুপ, চলো। বাইরে বাতাস বইছে। আকাশের অবস্থা ভালো না। যে কোনো সময় ঝোড়ো হাওয়া বইবে, আকাশ ভাঙবে, বৃষ্টি ঝরবে। আজলান তিথির হাত ধরে বাইরে নিয়ে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে সে তিথিকে নিয়ে ঘরে চলে এলো। তিথি বলল, কি হলো? আজলান দরজা বন্ধ করে দিল। তিথি তেড়ে এসে বলল, খেলবো না। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে, বাইরে কি সুন্দর আবহাওয়া। না না না, খেলবো না। ভণ্ড লোক কোথাকার, মিথ্যে বলেছো কেন? আজলান ঘরের জানালা খুলে দিয়ে বলল, ওই দেখো আকাশের অবস্থা কেমন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। তিথি রাগে শাড়ির আঁচলে লিপস্টিক মুছে ফেলেছে। আজলান লিপস্টিক নিয়ে তাকে জানালার পাশে টেনে এনে বলল, মেহবুব, তুমি না খেললেও আমি খেলবো, লিপস্টিক পরো। তিথি ঠোঁট বাড়িয়ে দিল। আজলান লিপস্টিক পরিয়ে ঠোঁটের কোনায় তীর্যক হাসির রেখা টেনে বলল, অন্ধকারে সবাই কালো, তুমি একটু বেশি। তিথির মন খারাপ হয়ে এলো আকাশের মতো। সে আজলানকে সরিয়ে দিয়ে বলল, না না না, আমার মন খারাপ করে দিয়েছো তুমি। এভাবে লোভ দেখানো ঠিক হয়নি। তার মধ্যে বলছো আমি কালো, এসব ঠিক না। আজলান তাকে তার সামনে এনে দাঁড় করিয়ে বলল, ওই দেখো বৃষ্টি হচ্ছে। তিথি দেখলো আজলানের গলা জড়িয়ে ধরে বলল, ভিজতে ইচ্ছে হচ্ছে গো, চলো না। আজলান তার কোমর পেঁচিয়ে ধরে গালে নাক ঠোঁট ঘেঁষে চুমু খেয়ে বলল, এত বেশি কথা বললে এক্ষুনি জানালা দিয়ে বাইরে ফেলে দেব। তিথি চুপ করে রইল।
পুরুষালী ঠোঁটের চুম্বনে গোটা মুখটা ভিজে উঠতেই তিথি ফিক করে হেসে ফেলে বলল, আমার চরিত্রহীন বেড়া মানুষ। আজলান ভীষণ ক্ষেপে গেল। এই সময় কেন এসব কথা বলতে হবে? এক বাচ্চার মা হয়ে এখনো জানে না কোথায় কি বলতে হয়। সে তিথিকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। তিথি তার গলা চাপটে জড়িয়ে ধরে ফর্সা গালে ছোট্ট ছোট্ট চুমু দিয়ে লিপস্টিকের ছাপ বসিয়ে দিতে দিতে বলল, মেহবুব, তোর জামাই একটা লাল কুমড়া পটাশ। কি অবস্থা করেছো আমার। ধুর বেটা, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। বলে এসে চলে যাচ্ছিল। আজলান পেছনে পেট জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরতেই তিথি খিলখিলিয়ে হেসে উঠে পড়ল। আব্বারে, তোমার গোলামের পুতের গায়ে রাতের শয়তানটা ভর করছে আবার। আজলান তাকে সামনে ফিরিয়ে বলল, এক্ষুনি লিপস্টিকের দাগ মুছবে, এক্ষুনি। চলো চলো, বৃষ্টিতে ভিজবো, বেশি দূর যাব না। আজলানকে নিয়ে বেরিয়ে এলো সে। আজলান সদর দরজার পাশে দাঁড়িয়ে রইল। তিথি এক দৌড়ে বাইরে বের হয়ে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, এত সুন্দর বৃষ্টি আমি আগে দেখিনি। জ্বর হলে সর্দি মুছতে এসো আমার বুকে। তিথি দু হাত মেলে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, আমার এত খুশি লাগছে কেন? আজলান তার কাছে দৌড়ে এলো, বলল, তুমি পাগল, এভাবে চেঁচাচ্ছ কেন? আসতে বলো। তিথি এসে তাকে জড়িয়ে ধরল। আজলান বলল, হয়েছে, এবার চলো। জ্বর হোক। না না, চলো। তিথি থামল না। আজলান তাকে পাচা কোলে করে তুলে নিয়ে বলল, মাথা খারাপ করবে না মেহবুব, জ্বর হলে আমাকেই সামলাতে হবে। তিথি চুপ করে রইল। তার হঠাৎ কান্না পাচ্ছে। সে তো এমন একটা স্বপ্ন দেখেছিল যাকে সে ভালোবাসবে, তার সাথে বৃষ্টিতে ভিজবে, কিন্তু এই বেটা তাকে ভিজতে দিল না কেন? আর একটু। আজলান তাকে নিয়ে যেতে যেতে বলল, এ কি, তুমি কাঁদছো কেন? তিথি কাঁদতে কাঁদতে বলল, আমি এমন বৃষ্টি আগে কখনো দেখিনি। আর কি দেখোনি? তিথি তার চোখের দিকে তাকিয়ে বলল, এমন তোমাকেও।